হ্যালো আমার প্রিয় বৃষ্টি বন্ধুরা। বন্ধুরা, তোমাদের জন্য আজকে নতুন একটি অসাধারণ গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা ভাষায় প্রকাশ করার মতো না। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের দাঁড়িয়ে যাবে এবং আপনার হাতের কাজ করতে বাধ্য হবেন। তাই গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। জামান বলল, তুই তোর বউয়ের নামে জমির দলিল করবার আগে আরেকবার ভেবে দেখবি? রাশেদ চায়ের কাপ নিয়ে জামানের হাতে দিয়ে বলল, দেখ, এসব নিয়ে এতদিন পরে এসে ভেবে দেখবার কিছু নেই। জামান বলল, তুই আমাদের হাবিব ভাইকে চিনিস? রাশেদ বলল, হ্যাঁ চিনি তো, হাবিব ভাইকে চিনব না এ আবার কেমন কথা? জামান বলল, তাইলে হাবিব ভাইয়ের ঘটনা তোর জানার কথা। রাশেদ অবাক হয়ে বলল, হাবিব ভাইয়ের কি ঘটনা? জামান চায়ের কাপে চুমুক দিল, তারপর রাশেদের দিকে তাকিয়ে বলল, হাবিব ভাই বিয়ের কয়েক বছর পরেই বউয়ের নামে ব্যাংকে টাকা রাখে। এদিকে হাবিব ভাই দেশের বাহিরে তার ব্যবসার একটা কাজে যায়, সেই সুযোগে হাবিব ভাইয়ের বউ তার ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে যায়। বেচারা একেবারে জায়গায় শেষ, 1-2 টাকা ছিল না, একেবারে 19 লাখ টাকা। জামান থেমে বলল, দেখ রাশেদ, তুই তোর বউয়ের নামে জমি রাখতে চাস ভালো কথা, তবে একটু ভেবে দেখ। না হয় পরে ভাবলে কোনো সমাধান আর পাবি না। রাশেদ হেসে বলল, তুই হাবিব ভাইয়ের বউয়ের সাথে সুপ্তিকে মিলিয়ে নিচ্ছিস? জামান বলল, দেখ, মিলিয়ে নেওয়া কোনো বিষয় না, আগ থেকে সতর্ক থাকা ভালো। নিজের সর্বস্ব কাউকে দেওয়া দরকার না, সব পেয়ে গেলেই তবে মানুষের লোভ হয়। রাশেদ বলল, তোর সাথে আজকে অনেক কথা বলতে হবে, এখানে বস কিছু সময়। রাশেদ বলল, আমি তখন বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ি, যদিও আমার রেজাল্ট মোটামুটি ছিল। কিন্তু বন্ধুদের সাথে প্রচুর আড্ডা দিতাম, রাতে ক্যাম্পাসে হাঁটতাম, ক্যাম্পাসের যত ফলের গাছ আছে সব গাছ থেকে ফল চুরি করতাম। একবার তো আমাদের ভিসি স্যারের বাসার কাছের গাছ থেকে নারিকেল পাড়তে যেয়ে একটুর জন্যে ধরা না খেয়ে বেঁচে ফিরেছি। বিশ্ববিদ্যালয় 2 বছর বেশ আনন্দে যায়, আড্ডাবাজি এসব চলে। 2য় বর্ষে এসে রেজাল্ট খারাপ হয়। এরপর ভাবলাম যে করেই হোক রেজাল্ট ভালো করতে হবে। আমার হলের রুমমেট শাহাদাত ভাইয়ের সাথে লাইব্রেরিতে যাওয়া শুরু করলাম নিয়মিত। তখনই সুপ্তির সাথে পরিচয়। সুপ্তি আমাদের বিশ্ববিদ্যালয়ে তখন কেবল ভর্তি হয়েছে। লাইব্রেরিতে আমাদের কখনো কথা হয়নি, তবে দুজনেই দুজনের মুখ চিনতাম। একদিন দুপুরে লাইব্রেরি থেকে বের হয় খাবার খেতে যাব, তখনই শুরু হয় বৃষ্টি। নিচে নেমে দাঁড়িয়ে থাকি। তখন সুপ্তি উপর থেকে নামে। সুপ্তির হাতে ছাতা ছিল। সুপ্তি দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আমিও মিনিট 20 দাঁড়িয়ে বিরক্ত ভাবলাম সুপ্তির সাথে যাই। কিছু দূর যেতেই শুরু হয় তুমুল বৃষ্টি। ছাতায় আর সেই বৃষ্টি সামলানো যায় না, দুইজনে আধেক ভিজে গেছি। সুপ্তি ছাতা বন্ধ করল। সুপ্তি বলল, চলেন ভিজি। আমি কি ভেবে যে হ্যাঁ বললাম জানি না। সেই ঝুম বৃষ্টিতে সুপ্তি নামের সেই মেয়েটার সাথে বৃষ্টিতে ভিজি, গোটা ক্যাম্পাসে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটি সুপ্তির সাথে। সুপ্তি বেশ খুশি বৃষ্টিতে ভিজতে পেরে। বৃষ্টিতে ভিজতে পেরে যে একটা মেয়ে এত খুশি হতে পারে সুপ্তিকে না দেখলে জানতামই না। হুমায়ুন আহমেদ তাই হয়তো বৃষ্টিবিলাসকে এতটা গুরুত্ব দিয়েছেন। বৃষ্টি স্বাভাবিক একটা বিষয়, তবু এই বৃষ্টি মানুষের মনে ভীষণ আনন্দ দেয়। এরপরে আমাদের কথা হতো, কখনো বিকালে কোনো চায়ের টঙে, সন্ধ্যায় ক্যাম্পাসের পাশের সিঙ্গারার হোটেলে বসতাম। নিয়ম করে দেখা শুরু হয়, দুজনের ফোনেই দুজনের ফোন নাম্বার। রাত জেগে কখনো কখনো কথা হতো, আবার লাইব্রেরিতে বই পড়বার বিরতিতে সুপ্তির দিকে তাকিয়ে রাখা। মেয়েটা অদ্ভুত চমৎকার। সত্যি বলছি, অদ্ভুত চমৎকার। আমার তখন বিশ্ববিদ্যালয় জীবন শেষ, একের পর এক চাকরির জন্য চেষ্টা করছি আর ব্যর্থ হয়ে ফিরে আসছি। বিপদ যখন আসে তখন সব দিক থেকে আসে, বুঝলি। তখনই সুপ্তির বিয়ের প্রস্তাব আসা শুরু করে। সুপ্তি অসময়ে কল দিলেই ভয়ে ভয়ে কল তুলতাম। সুপ্তি বলতো তার বাবা আবার ছেলে দেখেছে। এদিকে আমি যে সুপ্তির বাবার সামনে দাঁড়াবো তা সম্ভব না, কারণ বেকাল ছেলের সাথে কোনো পিতাই তার কন্যাকে তুলে দিবেন না। সুপ্তির জন্মশহর ছিল রংপুরে। সুপ্তির বাবা সেবার বিয়ে ঠিক করলে সুপ্তি পালিয়ে আসে, একটা চিঠি লিখে বাসায় রেখে আসে। সুপ্তির সাথে আমার বিয়ে হয়। কয় টাকা কাবিন ছিল জানিস? 5101 টাকা। অবিশ্বাস্য না? সুপ্তির বাবা একজন সচিব, জন্মের পর থেকে সচ্ছলতা দেখেই বড় হয়েছে। সেই মেয়েটা আমার হাত ধরে, যে ছেলেটা কিনা টিউশন করে শহরে চলে। কখনো শহরের কোনো শীততাপনিয়ন্ত্রিত রেস্তোরাঁয় তাকে নিয়ে যেতে পারেনি। টঙের চা, ফুটপাতের পাশের হোটেল থেকে সিঙ্গারা, ডাল পুরি, এই তো, এর চেয়ে বেশি কখনো ফুলের দোকানের পাশ থেকে গেলেই ফুল কিনে হাত তুলে দিতে পেরেছি। আমরা বিয়ের পরে একটা রুম ভাড়া নেই।
একটা রুমে দুজনেই থাকা, সেই রুমের কোনায় চুলোয় সুপ্তি রান্না করত, রুম ভর্তি চাকরির বই। রাত্রে ভীষণ গরম লাগত, রুমটায় অনেক আরশোলা আসত জানালা দিয়ে, এমনই একটা ঘরে সুপ্তি আমার সাথে ছিল। একটা মশারি কিনে দুদিন পরে সেটাও ধার করে। 2 বছর পরেই আমার চাকরি হয়। সেই 2 বছর আমরা আরশোলার সাথেই একটা রুমেই ছিলাম, সুপ্তি আর আমি, আমাদের ছোট্ট সংসার, ছোট কয়েকটা পাতিল আর সাথে আরশোলা। কি কষ্ট করে যে মেয়েটা এখানে থেকেছে, ওর রাতে ঠিকঠাক ঘুম হতো না, আমি বই পড়তাম, সুপ্তি পাশেই জেগে থাকত। 2 বছর পরে স্বস্তির জীবন আসে। এখন দেখতে দেখতে 12 বছর সংসার জীবন। আমার অল্প কিছু টাকা হয়েছে, যেহেতু সরকারি চাকরি করি, লোন চাইলে সহজেই পাবো, বেতন থেকে কেটে নিবে। আমি চাই আমার এই টাকায় এবং কিছু লোন নিয়ে সুপ্তির নামে একটা জমি রাখতে। যদি কখনো আমার কিছু হয়ে যায়, মেয়েটা কই যাবে? শেষ বয়সে নিশ্চয়তা আশ্রয় হিসেবে ওর কাছে জমিটা থাকুক। রাশেদের মুখ থেকে কথাগুলো শুনে জামান বল, দুঃখিত বন্ধু, এত কিছু জানতাম না। তুই সুপ্তি ভাবির নামে জমি রাখতে পারিস। যে মেয়ে 5,000 টাকা কাবিনে তোর হাত ধরে এসেছে, সে কখনো ছেড়ে যাবে না। রাশেদ বলল, বুঝলি, ভালোবাসার জন্যে মানুষ সব করতে পারে। আমিও চাই আমার স্ত্রীর জন্যে একটা নিশ্চয়তা রেখে যেতে। বিপদ ঘটতে সময় লাগে না, কিংবা শেষ বয়সে আমি সুপ্তির আগে পৃথিবী থেকে চলে গেলাম, ছেলেমেয়েরা সুপ্তিকে ঠিকঠাক যত্ন নিল না, সুপ্তির কাছে তখন সম্পত্তি থাকলে ভালো থাকতে পারবে, নিজের একটা শক্তি সাহস থাকবে। জামান বলল, হ্যাঁ, এটা ভালো বলেছিস। সময়টা আসলেই জটিল এখন। 9 দিন পরেই রাশেদ সুপ্তির নামে একটা জমির দলিল করে। দলিল করে বাসায় ফিরবার পরে সুপ্তি বলল, আমার নামে আজকে 2টা জমি হলো। রাশেদ বলল, কেন, এর আগেও তোমার নামে জমি ছিল? সুপ্তি হেসে বলল, এই শহরে একটা ছেলের বুকের জমি, সেই কবে থেকেই আমার নামে দলিল করা হয়েছে। রাশেদ মিটমিট করে হাসছে, সুপ্তি নিজেও হাসছে। বড় আপার বাসায় আসছি, আপা ডেকে পাঠাইছে। আজই সে এ বাড়ি ছেড়ে যাবে, আর সংসার করবে না। ঘটনা হয়েছে কি, দুলাভাইয়ের মোবাইলে দুপুরে মেসেজ আসছে। জানু কি করো? ওই নাম্বার অফ কেন? আপা কান্না করছেন আর বলছেন, এই বয়সে এসে কপাল পুরল। মানুষটা রাগী জানতাম, কিন্তু এইসব বদ অভ্যাস কেমনে হলো? আমি এখন কি করব, কই যাব? ভাইয়ের সংসারে বোঝা হতে হবে। দুলাভাই খুব রাগী হলেও চুপ করে আছেন। মাঝে মাঝে শুধু আপাকে ধমক দিচ্ছেন, থামবা তুমি গু। ব্যাস এইটুকু। আমি শিউর কোনো ঘাপলা আছে, হিংসাও হচ্ছে। দুলাভাই এই বয়স আর মেজাজ নিয়েও এমন কি জানু বলা জিএফ পাইল, আর আমি এখনো সিঙ্গেল। বিকেলে জরুরি সভা বসছে। যাক, এই সুযোগে দুলাভাইরে একটু জ্ঞান দেয়া যাবে। এমনিতে তো তার মেজাজে টেকা যায় না, তার ভয়ে সবাই অস্থির। তবে এখন মনে হয় বাঘু কিছুটা বিড়াল রূপ ধরছে। সভা শুরু হলো। দুলাভাইয়ের মোবাইল হেফাজতে নেওয়া হয়েছে। আমার 9 পড়ুয়া ভাগিনা পলকো সভায় আছে। যদিও আমি মানা করেছিলাম, ছোট মানুষ, ওর এসবে থেকে কাজ নাই। আপা বলছে, না, ওরও জানা দরকার আমি কেন সব ছেড়ে যাচ্ছি। আপা আবার একইভাবে কানতে লাগল। আর দুলাভাইও ধমক দিল, কি পাগলামি করছো, থামো তো। দুলাভাইয়ের বড় বোন হালিমা আপাও আসছে। দুলাভাই উনাকে কিছুটা ভয় পান। হালিমা আপা বললেন, এই জন্যই বলি, ছেলেমানুষ সবসময় দৌড়ের উপর রাখতে হয়। তোর দুলাভাইরে আমি যেমন রাখি, দেখলি তো কি হইল। আমার ভাই হলে কি সব পুরুষ খাচ্চরের খাচ্চর? এই সুযোগ হাতছাড়া করা যায় না। কলেজে পড়ার সময় প্রেম করা নিয়ে দুলাভাই যে প্যাদানি দিছিল, আমি সাহস করে বলেই ফেললাম। দুলাভাই এইটা কাম করলেন। আমারে বললেই তো পারতেন, কোন না কোন মেয়ের পাল্লায় পড়ছেন। আমারে বললে আপনারে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দিতাম, দেখে শুনে পছন্দ করে প্রেম করতেন। দুলাভাই আমার দিকে এমন করে তাকালেন যে উনি দৃষ্টিবানে আমার সব দাঁত মনে হয় ফেলে দিবেন। আপা বলল, থাম দেরবদ, তোরে কথা বলতে কে বলছে? আমার স্বামী, আমি বুঝব, তোরা শুধু সাক্ষী থাকু। ঠিক এই সময় দুলাভাইয়ের মোবাইল মেসেজ আসলো। আপা হাতে নিয়ে দেখে আবার SMS আসছে। আপা জোরে পড়ে শোনালো, তুমি কাল সুমির সাথে এক রিকশায় কই গেছিলা জান? আর তারপর থেকে ওই নাম্বারটা অফ কেন? আপা আরও কান্না শুরু করল। কি সাংঘাতিক, আবার সুমিও আছে। আর দেখলি অন্য সিমও আছে গু। আমি বললাম, জিও, দুলাভাই জিন্দাবাদ গু।
দুলাভাইয়ের রাগে ব্লগ আসছে কিন্তু উতলাতে পারছে না। আমার খুব এক্সাইটিং লাগছে। এমন সময় আবার মেসেজ। আমার কথা শুনে যে মেসিকার দিছ তোমারে খুব মানাইছে গি। এইবার সবাই মুখ চাওয়া চাই করছে। দুলাভাই হা হয়ে তাকায় আছেন। দুলাভাইয়ের মাথায় কোনো চুলই তো নাই। আজ ৮ বছর হয়ে গেছে দুলাভাইয়ের সব চুল ঝরে মাথা পুরা স্টেডিয়াম। কিছুক্ষণের মধ্যেই সবার চোখ ঘুরে গেল পলকের দিকে। পলক ২ দিন হলো মেসি কার্ড দিছে। আমার মুখটা ঝুলে গেল। দুলাভাই বিড়াল থেকে হঠাৎ বাঘ হয়ে গেলেন। আপাও উই এমা রান্নাঘরে কি যেন পুরোছে কি বলে উঠে গেল। আমি পাশে তাকায় দেখলাম পলক নাই। কাউকে না পেয়ে দুলাভাই আমার দিকে স্থির হয়ে তাকিয়ে আছেন। ঠিক যেমন বাঘ সামনে থাকা শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার আগে তাকায়। ঘটনা বোঝা গেল পরদিন। পলকের ফোনটা চার্জ নিচ্ছে না। তাই দুলাভাই যখন দুপুরে ঘুম দিছিল তখন উনার ফোন থেকে পলক তার জিএফকে SMS দিচ্ছে। বাড়িতে নাপিত ডাকা হয়েছে। পলকের মাথা টাক করা হচ্ছে। রোনালদো কাট। এত বড় ছেলে ভ্যা ভ্যা করে কাঁদছে। দুলাভাই লাঠি হাতে সামনে বসা। আমার পায়ে ব্যথার জন্য বাড়ি ফিরি নাই। দুলাভাই এর দৌড়ানি খেয়ে সিঁড়ি থেকে পড়ে গেছিলাম। আমারে আপা চিনি ছাড়া করলার জুস দিচ্ছে। খাইলে নাকি ব্যথা কমে।